আমরা নতুন যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে রাসায়নিক গণন। ঠিক আছে, চ্যাপ্টার রাসায়নিক গণনা। ঠিক আছে, ইংরেজিতে এটাকে বলা হয় কেমিক্যাল ক্যালকুলেশন। ঠিক আছে, তো কেমিক্যাল ক্যালকুলেশন করার আগে আমাদের যেটা জানতে হবে যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, এবং রাসায়নিক গণনা করতে গিয়ে আমাকে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণও জানতে হবে। বোঝা গেল? তো ফার্স্ট হচ্ছে মোটামুটি এটা আমরা অলরেডি জানি যে রাসায়নিক বিক্রিয়া কী, তাও আমরা একটু আলোচনা করে দেব। রাসায়নিক বিক্রিয়া, তো রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যেখানে এক বা একাধিক পদার্থ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে। তো যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থের পরিবর্তন হয় দিয়ে একদম নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। ঠিক আছে, আমরা কি লিখতে পারি? যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ, ঠিক আছে, পরিবর্তিত হয়ে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে কি বলছে, সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট, সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয়, নতুন পদার্থ উৎপন্ন হয়, পদার্থ উৎপন্ন করে। ঠিক আছে, তো যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের পরিবর্তন হবে, ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয়। এই যে যেমন যদি একটা উদাহরণ তুলে ধরি, ধরে নাও জিঙ্কের সঙ্গে আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলাম। হলো, দেখব যে জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করার ফলে শেষমেশ জিঙ্ক সালফেট আর এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে একটা পদার্থ অংশগ্রহণ করতে পারে, একাধিক পদার্থ অংশগ্রহণ করতে পারে, দিয়ে তাদের মধ্যে একটা পরিবর্তন হবে, যে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করতে পারে। এখানে দুটো পদার্থ বিক্রিয়া করে দুটো পদার্থ উৎপন্ন হয়, একটাও হতে পারে। যেমন ধরুন একটা উদাহরণ তুলে ধরি, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই ধরনের একটি পদার্থ, এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে এরকম ক্যালসিয়াম অক্সাইড আর এরকম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তো রাসায়নিক গণনার ক্ষেত্রে সমীকরণ সম্বন্ধে কিন্তু স্বচ্ছ ধারণা দরকার, ব্যালেন্স সমীকরণ। তাহলে এখান থেকে যখন রাসায়নিক বিক্রিয়া পড়লাম, রাসায়নিক বিক্রিয়া থেকে আমাকে জানতে হবে রাসায়নিক সমীকরণ। নেক্সট হচ্ছে তোমাদের রাসায়নিক সমীকরণ। এই যে রাসায়নিক সমীকরণ কি? রাসায়নিক সমীকরণ হচ্ছে তোমার এই যে রাসায়নিক বিক্রিয়ার কথা বললাম তাকে আমরা এই দেখতে পাচ্ছ, চিহ্ন সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া প্রকাশ করা হয়েছে। চিহ্ন বলতে কি? জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিড, তো জিঙ্কের চিহ্ন হচ্ছে Zn, সালফিউরিক অ্যাসিডের চিহ্ন হচ্ছে H2SO4। এটাকে দুটোকে প্লাস করেছি, দিয়ে ইকুয়াল টু চিহ্ন দিয়ে কি উৎপন্ন যেটা লিখছি সেটাকে দেখো চিহ্ন সংকেত আছে লিখেছি Zn-SO4 আর H2। একইভাবে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যেমন CaCO3 বলা হয়, এটাকে চিহ্ন সংকেত হিসেবে প্রকাশ করা হয়েছে, যেটা উৎপন্ন হয়েছে সেটাকে চিহ্ন সংকেত হিসেবে প্রকাশ করা হয়েছে। এই যে সমীকরণ, এটাকে সমীকরণ বলছি। তাহলে চিহ্ন ও সংকেতের সাহায্যে
রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার পদ্ধতি। এটাকেই আমরা কি বলবো? রাসায়নিক সমীকরণ বলবো। আগের ক্ষেত্রে দুটো সমীকরণ দেখানো হয়েছে। তো এই রাসায়নিক সমীকরণকে দেখো দুটো ভাগে ভাগ করা আছে। বাঁ দিকে যেগুলো লিখছিস সমান চিহ্নে সেটাকে বলা হয় বিক্রিয়ক, ডান দিকে হচ্ছে বিক্রিয়াজাত। বিক্রিয়ক মানে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যে সমস্ত পদার্থ। আর বিক্রিয়াজাত পদার্থ যে বিক্রিয়ার ফলে যে নতুন ধর্ম বিশিষ্ট যেসব পদার্থ উৎপন্ন হয়, তখন জিঙ্ক আর H2SO মধ্যে বিক্রিয়া হচ্ছে, তাই এরা বিক্রিয়ক। আর এদের মধ্যে বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, যেটা দেখো জিঙ্ক আর H2SO থেকে একদমই আলাদা, নতুন ধর্ম বিশিষ্ট যেসব পদার্থ, যেটা বিক্রিয়াজাত পদার্থ বলা হয়। ক্লিয়ার হলো? রাসায়নিক সমীকরণকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা রাসায়নিক সমীকরণকে আমরা কি লিখতে পারি? বিক্রিয়ক, এই যে বাঁ দিকে বিক্রিয়ক থাকবে ইকুয়াল টু চিহ্ন দিয়ে, ডান দিকে কি থাকবে? বিক্রিয়াজাত পদার্থ থাকবে। এই যে আমরা প্রথমে বিক্রিয়ক কি জানবো? এই যে বিক্রিয়ক কি বলো? বিক্রিয়ক হচ্ছে যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় করে অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে। যেমন উপরোক্ত যে উদাহরণটা দেওয়া হয়েছে সেখানে জিঙ্ক আর H2SO হচ্ছে বিক্রিয়ক। আরেকটা যেটা উদাহরণ দেওয়া হয়েছে সেখানে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে বিক্রিয়ক। নেক্সট হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ককে ইংরেজিতে বলা হয় রিয়াক্টেন্টস, আর বিক্রিয়াজাত পদার্থকে ইংরেজিতে বলা হয় প্রোডাক্টস। বিক্রিয়াজাত পদার্থ কি? বিক্রিয়ার ফলে কি হচ্ছে? নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট, ঠিক আছে, যেসব যেসব পদার্থ উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে আমরা বলি বিক্রিয়াজাত পদার্থ। যেমন উপরে যে এক্সাম্পলটা তুলে ধরেছি, দেখো এখানে ZnSO4 প্রথম সমীকরণের ক্ষেত্রে ZnSO4 আর H2 হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার হলো? তাহলে দেখো এই যে রাসায়নিক সমীকরণ আমরা দেখলাম, আমাদের বলা হচ্ছে রাসায়নিক গণনা, অর্থাৎ রাসায়নিক সমীকরণ থেকে আমরা কী কী জিনিস জানতে পারি। মূলত দু ধরনের গণনা করতে পারি, একটা হচ্ছে গুণগত গণনা, একটা হচ্ছে পরিমাণগত গণনা, ঠিক আছে। তাহলে আমরা রাসায়নিক সমীকরণ, ঠিক আছে, তো রাসায়নিক সমীকরণ থেকে মূলত আমরা দুটো জিনিস জানতে পারি, ঠিক আছে। একটা কি? একটা হচ্ছে তোমার যে তথ্যগুলো আমরা জানতে পারি, একটা হচ্ছে গুণগত, ঠিক আছে, এটা এই তথ্য জানতে পারি। একটা হচ্ছে পরিমাণগত, একটা হচ্ছে গুণগত তথ্য,
ঠিক আছে। একটা হচ্ছে দেখো পরিমাণগত তত্ত্ব। হয়েছে। গুণগত তত্ত্ব বলতে কী বোঝে? গুণগত তত্ত্ব যদি আমরা দেখি, গুণগত তত্ত্ব বলতে যেটা বোঝায় যে বিক্রিয়ায় কী কী মৌল বা যৌগ অংশগ্রহণ করেছে এবং কী কী মৌল বা যৌগ উৎপন্ন করেছে। তাহলে যেমন দেখো প্রথম উদাহরণ এখানে দেখো জিঙ্ক হচ্ছে মৌল, জিঙ্ক মৌলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড যৌগ বিক্রিয়া করে Zn(SO4) যৌগ আর H2 মৌল উৎপন্ন করেছে। দ্বিতীয় উদাহরণ দেখতে পাচ্ছি সবই যৌগ, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে, সংকেত দেখে আমরা বলতে পারছি এখানে ক্যালসিয়াম কার্বন যৌগ কী হয়েছে, ওকে উত্তপ্ত করলে এটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে গুণগত তত্ত্ব তো বোঝা গেল যে বিক্রিয়ায় কী কী যৌগ মৌল বিক্রিয়া করে, বিক্রিয়ায় কী কী যৌগ বা মৌল, ঠিক আছে, বিক্রিয়া করে কী কী যৌগ বা মৌল উৎপন্ন করে। এই যে এই একটা জানলাম। এবার পরিমাণগত তত্ত্বটা আমরা কী জানবো? পরিমাণগত তত্ত্বটা আমরা দুটো জিনিস জানবো, ঠিক আছে। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওজন মাত্রিক সম্পর্ক, একটা হচ্ছে আয়তন মাত্রিক সম্পর্ক। তাহলে পরিমাণগত তত্ত্বকে আমরা দেখো দুই ভাগে ভাগ করবো। হ্যাঁ, এগুলো বোঝানোর চেষ্টা করবো, খুব একটা যখন এক্সাম্পল দেখলে কী যাবে। একটা হচ্ছে কী জানবো, একটা হচ্ছে ওজন মাত্রিক, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার আয়তন মাত্রিক। একটা যখন ওজন মাত্রিক সম্পর্ক জানা যায়, একটা হচ্ছে তোমার আয়তন মাত্রিক সম্পর্ক জানা যায়। এই যে একটা হচ্ছে ওজন মাত্রিক, একটা হচ্ছে তোমার আয়তন মাত্রিক। তো ওজন মাত্রিক বলতে কী বোঝায়, যে কত ভাগ ওজনের কী কী পদার্থ নিজের মধ্যে বিক্রিয়া করে কত ভাগ ওজনের কোন কোন পদার্থ উৎপন্ন করে, সেটাকে ওজন মাত্রিক বলা হয়। আয়তন মাত্রিক হচ্ছে ধরে নাও বিক্রিয়া বা বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় আছে, তো গ্যাসীয় হলে সেখান থেকে আমরা আয়তন জনিত অনুপাত আমরা পাই, ঠিক আছে। আয়তন পরিমাপ করতে গেলে তোমাকে সবসময় মনে রাখতে হবে একই চাপ উষ্ণতা নিতে হবে। বোঝা গেল তো? এই হচ্ছে তত্ত্ব। তো লিখে দিই, ওজন মাত্রিক সম্পর্ক বলতে আমরা কী বোঝাচ্ছি। ওজন মাত্রিক সম্পর্ক ঠিক আছে। ওজন মাত্রিক সম্পর্ক কি? ওজন মাত্রিক সম্পর্ক হচ্ছে কত ভাগ ওজনের কি কি পদার্থ, ঠিক আছে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে কত ভাগ ওজনের, ঠিক আছে, কোন কোন পদার্থ উৎপন্ন করে, এই যে এটা জানা যায়। মানে বিক্রিয়া আর বিক্রিয়াজাত পদার্থের আমরা ওজনের সম্পর্ক জানবো আমরা, ঠিক আছে। বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ আয়তন মাত্রিক সম্পর্ক কি? আয়তন মাত্রিক যে সম্পর্ক হচ্ছে, ঠিক আছে, আয়তন মাত্রিক সম্পর্ক কি? আয়তন মাত্রিক সম্পর্ক হচ্ছে যে ধরে নাও বিক্রিয়া ও বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয়, তাহলে দুটোকেই কিন্তু আমাকে একই চাপ উষ্ণতা রাখতে হবে, তাদের মধ্যে যে আয়তনজনিত যে সম্পর্ক সেটা পাবো, মানে আয়তনজনিত, ঠিক আছে। তাহলে লিখব
বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে, ঠিক আছে, একই চাপ উষ্ণতায়, যারা বুঝবে তাদের পক্ষে কিন্তু অঙ্ক করা কোনো কঠিন নয়, আর যারা ফাঁকি মারবে ঠিকমতো পড়া শুনবে না তাদের ক্ষেত্রে সমস্যা। একই চাপ উষ্ণতায় ওদের আয়তনের অনুপাত, ওদের আয়তনের অনুপাত সম্পর্কে আমরা জানতে পারি। বোঝা গেল তো? এবার এই রেখে আমরা কিছু এক্সাম্পল তুলে ধরবো। যেমন ধরে নাও, আমাদের বই একটা উদাহরণ দিয়েছে, দেখো N2 ব্র্যাকেটে লিখলাম গ্যাসীয়, 3H2 ব্র্যাকেটে লিখলাম গ্যাসীয়, এই সমীকরণ থেকে আমরা কী বুঝতে পারছি যে নাইট্রোজেন, ঠিক আছে, আর হাইড্রোজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। তাহলে এই সমীকরণ থেকে আমরা কী জানতে পারি, জানতে পারি সেটা তার নিচে দেখে বোঝাবো। দেখো এই সমীকরণে যে এই পাশে যে দেখতে পাচ্ছ, এটাকে সহগ বলা হয়। এখানে কিছু নেই মানে এক বোঝা হচ্ছে। হাইড্রোজেনের পাশে সহগ দেখেছি 3, এখন 2। এখানে বিক্রিয়ার সমীকরণকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। ব্যালেন্স করা মানে টোটাল নাইট্রোজেনের পরমাণু, টোটাল হাইড্রোজেনের পরমাণু যেন বাঁ দিকে যেমন হবে ডান দিকেও সেরকম হবে। এখানে দেখতে পাচ্ছ N2 আমরা এখানে লিখেছি, তার মানে দুটো নাইট্রোজেন পরমাণু। এখানে হাইড্রোজেন কত দেখো তো, প্রত্যেকটা হাইড্রোজেনের দুটো করে পরমাণু আছে, এটা 3টে মানে 6টা। তাহলে এখানে দেখো হিসাব করো, দেখো তাই আছে। দেখো দুটো N, তো এখানে দেখো 2 দিয়ে গুণ NH গুণ করা হয়েছে, তাহলে দুটো N, ঠিক আছে। আর H3, 3টে হাইড্রোজেন 2 দিয়ে গুণ করো, 6টা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা তোমার গণনা করব। কী জানতে পারি, দেখো এর ঠিক নিচে আমরা লিখবো, হ্যাঁ, এর নিচে লিখবো সহগ 1 মানে 1 মোল। 3NH দেখতে পাচ্ছ, এর নিচে লিখবো আমরা 3 মোল। আর 2NH লেখা আছে, দেখো এর নিচে লিখবো আমরা 2 মোল। সহগ দেখো কি বুঝলাম, যে 1 মোল নাইট্রোজেন অণু 3 মোল হাইড্রোজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া অণু। এটা লিখছি না, মুখে বলে দিচ্ছি, মনে রাখবা। এটা আমরা জানতে পারলাম সমীকরণ থেকে। এবার দেখো সংকেত দেখে দেখো তার আণবিক ভর বার করো। নাইট্রোজেনের ক্ষেত্রে কত দেখো তো, প্রত্যেকটা নাইট্রোজেন 14 করে, 2 × 14 কত দাঁড়াবে 28। এইটা জানতে হবে কিন্তু ভাই, পারমাণবিক ভর না জানলে আর তোর কিছু করার নাই ভাই, পড়াশোনা ছেড়ে দাও। তবে এখানে হাইড্রোজেন দেখো, প্রত্যেকটা হাইড্রোজেনের 2, দেখো 3 × 2 কত হচ্ছে 6। এখানে সংকেত কী দেখতে পাচ্ছি, NH3 কটা আছে, দুটো নাইট্রোজেন, 6টা হাইড্রোজেন, 2 × 14 আর 3 আর 2 6, 6টা হাইড্রোজেন 1 করে, তাহলে কত হচ্ছে দেখো হিসাব করে 28 34। দেখো সংকেত দেখে তাদের দেখো আণবিক ভরগুলো বার করে নিলাম। আণবিক ভর বলা ঠিক, নাইট্রোজেন ক্ষেত্রে 2টা আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা কী জানতে পারছি দেখো তো, 28 গ্রাম নাইট্রোজেন, ঠিক আছে। তো ভালো করে শুনবে, হ্যাঁ, এটাকে মনে রাখতে হবে যে 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে দেখো আমরা কিন্তু কিছু করছি না, কিন্তু আমরা শুধু সমীকরণটা লিখে সমীকরণ দেখেই কিন্তু আমরা বলে দিতে পারছি, ঠিক আছে। তো তাহলে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে কী দেখলাম, যে সহগগুলো দেখে আমরা দেখতে পেলাম মোল, 1 মোল, 3 মোল, 2 মোল। আবার সংকেত দেখে তাদের আণবিক ভর বার করলাম, হ্যাঁ, ভরগুলো বার করলাম। দেখো 28 গ্রাম, এটা 28 মানে 6, এটা 34, ঠিক আছে। তার মানে এখানে কিছু লিখবে না যে 28 গ্রাম, জাস্ট সংকেত দেখে ভরগুলো বার করে রেখে দেবে, ঠিক আছে। যখন আমরা অঙ্কগুলো করবো ঐকিক নিয়মে, তখন আমরা
এগুলো 28 গ্রাম, 6 গ্রাম, 34 গ্রাম লিখবো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 34 গ্রাম কী করছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এবার ভালো করে খেয়াল করবা, ঠিক আছে, এটা তো গ্যাসীয় অবস্থায় আছে, তো নাইট্রোজেন গ্যাস। তাহলে এখান থেকে আমরা আয়তন মাত্রা সম্পর্ক বার করতে পারবো। আয়তন মাত্রা সম্পর্ক মানে এনটিপি বা এসটিপিতে এটা আয়তন বার করতে পারবো। যেমন আমরা জানি এনটিপি বা এসটিপিতে 1 মোল বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে কত, 22.4 লিটার মোলার আয়তন। মনে করে দেখো, তার মানে এখানে 1 মোল আছে, মানে এনটিপি বা এসটিপিতে কত হবে বলো তো, 1 ইন্টু 22.4, তাহলে 22.4 লিটার। ঠিক আছে, এখানে দেখো 3 মোল আছে, আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 22.4। ঠিক আছে, এটা গুণ করবে, হ্যাঁ 4 থেকে 12, 4 থেকে 12 7। আবার এখানে দেখো 2 আছে সহগ, তার মানে 2-এর সঙ্গে 22.4 গুণ করবে, কত আসবে দেখো তো, 44.8। শুধু দেখো সমীকরণ দেখেই কিন্তু দেখো আয়তন বের করে, সেগুলো সবই হচ্ছে এনটিপিতে। হ্যাঁ, মনে রাখবা এনটিপি বা এসটিপিতে, এটা সবকটাই এনটিপি বা এসটিপিতে, এটাও তাই, দেখো এনটিপি বা এসটিপিতে হয়েছে। তো আমরা দেখতে পারলাম 1-এর সঙ্গে 22.4 লিটার নাইট্রোজেন, ঠিক আছে, 3 ইন্টু 22.4 মানে 67.2 লিটার হাইড্রোজেনের সঙ্গে 2-এর সঙ্গে দেখো 22.4 লিটার গুণ করলাম, 44.8 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করছে। বোঝা গেল? তাহলে যেমন এখানে দেখো ভরের গত পরিমাণ বার করতে পারলাম, মৌলগত সম্পর্ক বার করতে পারলাম, আয়তনজনিত সম্পর্ক বার করতে পারলাম। অনুপাত করলে কত হবে বলো তো, আয়তন অনুপাত করলে কত হবে দেখো তো, 22 কেটে যাবে, এতে পড়ে থাকবে 1:3:2। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের আয়তনের অনুপাত। ওটা লিখছি না, ঠিক আছে। আবার দেখো ভরের সঙ্গে আয়তনের সম্পর্ক হতে পারে, দেখো এই 28, এটা এইভাবে তো বলতে পারি যে 28 গ্রাম নাইট্রোজেন, হ্যাঁ 3 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, 22.4 লিটার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তোমার 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করছে। তো যেমন আমরা ওজনগত সম্পর্ক বার করতে পারি, আয়তন জনিত সম্পর্ক বার করতে পারি যদি সবকটা গ্যাসীয় হয়, বা যে কোনো দুটো গ্যাসীয় হয়, ঠিক সেরকম ওজনের সঙ্গে আয়তনের সম্পর্ক বার করতে পারি, যে কোনো হতে পারে। ঠিক আছে, তো হ্যাঁ মানে একদিকে ওজন বসালাম, একদিকে যদি গ্যাসের আয়তন বসাতে পারি, যদি আয়তন চাই তাহলে আয়তন বসাবো, এইভাবে দেখতে পারি। ঠিক আছে, একটি সমীকরণ তুলে ধরবো, অনেকে আমরা যখন বিভিন্ন এক্সাম্পল করবো তখন এইভাবে অঙ্কগুলো করবো, একটু বুদ্ধি খাটাতে হবে। এবার দেখো এখান থেকে আমরা দেখো অনুসংখ্যাও বার করতে পারি। কী বার করতে পারি দেখো তো, মোল দেখে বার করতে পারি। 1 মোল মানে মনে রাখবা অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অর্থাৎ 1 ইন্টু 6.022 ইন্টু 10⁻²। ঠিক আছে, এতটা অণু। এখানে দেখো কত দিয়েছে দেখো তো, এখানে কত দিয়েছে দেখো তো, তোমার 3 আছে, এই যে 3 সহগগুলো 3, আমরা এখানে কী লিখতে পারি বলো তো, 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এতটা। একইভাবে দেখো এখানে কত লেখা যাবে 2, এখানে কী লিখতে পারি, 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এইভাবে আমরা অণুও বার করতে পারি। তো যেমন মোলের মধ্যে সম্পর্ক, ভরের মধ্যে সম্পর্ক, আয়তনজনিত সম্পর্ক, অনুসংখ্যাজনিত সম্পর্ক, এবং এইটাকে কাজে লাগিয়ে আমরা মোলের সঙ্গে ভর, মোলের সঙ্গে আয়তন, মোলের সঙ্গে অনুসংখ্যাও বার করতে পারি, যেমন যেমন অঙ্ক আমাদেরকে দেওয়া হবে। হয়েছে, একটা ক্ষুদ্র একটা উদাহরণ তুলে ধরা হল, আরও উদাহরণ তুলে ধরা যেতে পারে, যে কোনো সমীকরণ ধরে তোমরা করতে পারো। ঠিক আছে, তো আমি একটা উদাহরণ তুলে ধরলাম ফর শর্টেজ অফ টাইম। এবার এখান থেকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংজ্ঞা। এটা খুব ইম্পর্টেন্ট টপিক।
রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ। এই টপিক আলোচনা, এটা মনে রাখবে 1774 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোসিয়ে, ঠিক আছে তো, বিজ্ঞানী ল্যাভোসিয়ে তোমার রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ সম্পর্কিত একটা সূত্র দেয়, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ, ঠিক আছে। আর উনি বললেন, কি বললেন, সূত্রটা কি, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ রিলেটেড সূত্রটা উনি দেন, মানে ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র জানো তো, পদার্থের ভর অবিনশ্বর রেখে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো পদার্থের ভর যদি অবিনশ্বর হয়, অর্থাৎ পদার্থের ভরকে চেঞ্জ করা যায় না, শুধু পরিবর্তন করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাহলে আমরা এটাও বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর বিক্রিয়াত পদার্থের মোট ভরের সঙ্গে কী ছিল, আমরা করতে পারি যদি ভরের সংরক্ষণ সূত্র মেনে চলা হয়, যে পদার্থের ভর অবিনশ্বর এবং এর সৃষ্টি বা ধ্বংস করা যায়। পরবর্তীকালে তোমরা দেখবে যে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব, আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ তত্ত্বতে এই যে ধারণা, অর্থাৎ ভরকে মানে ভর হচ্ছে অবিনশ্বর, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা এই পুরো ধারণাটাই চেঞ্জ করে দেন। উনি বললেন, উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই তত্ত্বটা দেন। উনি বললেন যে না, ভরকে মানে ভাঙাও যায়, সৃষ্টিও করা যায়, ভর কিন্তু অবিনশ্বর, ঠিক আছে। ভরকে যদি ভাঙা হয় তাহলে ভর ভাঙলে তোমার শক্তি উৎপন্ন হয়, আর ভর যদি সৃষ্টি হয়, ভর যদি তৈরি হয়, তাহলে শক্তি শোষণ হয়। এইভাবে উনি তার আপেক্ষিকতাবাদ তত্ত্ব দেন এবং সেখান থেকে তার আপেক্ষিকতাবাদ রিলেটেড সমীকরণ দেন, = mc²। এগুলো আমরা পড়ব। ভর, তাহলে আমরা কি দেখলাম, পদার্থের ভরের সংরক্ষণ আমরা কি জানি, যে পদার্থের ভর হচ্ছে অবিনশ্বর, এর সৃষ্টি বা ধ্বংস করা যায় না। সেখান থেকে ল্যাভোসিয়ে কী করলেন, রাসায়নিক বিক্রিয়া রিলেটেড সমীকরণ দেন। তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কি হয়, সমান হয়। তাইছে, যেমন এখন একটা উদাহরণ যদি আমরা তুলে ধরি, উদাহরণ তুলে ধরা হয়, যেমন ধরে নাও কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় ধরে নাও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, এখানে কিছু পরিমাণ ধরে তাপশক্তি উৎপন্ন হয়েছে, রাস্তা লেখা আছে। তাহলে ভরের সংরক্ষণ সূত্র যদি আমরা মেনে চলি, তাহলে কার্বন আর অক্সিজেনের যে মিলিত ভর, সেটা উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের মিলিত ভরের সঙ্গে সমান হবে। তো কার্বনের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, 12, দেখো একটাই আছে মানে 12। অক্সিজেন দেখো প্রত্যেকটা অক্সিজেন 16 করে হয়, 16 × 2 মানে 32। কার্বন ডাইঅক্সাইড হিসাব করো, প্রত্যেকটা কার্বন হচ্ছে 12, 1 × 12। কার্বন অক্সিজেন দুটো করে আছে, তাহলে 16 × 2 কত হচ্ছে, 44। তাহলে দেখো আমরা যদি বিক্রিয়কের মোট ভর হিসাব করি, বিক্রিয়কের মোট ভর কত, 12 + 32 কত হয়, 44 গ্রাম। তো দেখো বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়ক পদার্থের মোট ভর, এই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র রিলেটেড টু রাসায়নিক বিক্রিয়া। কিন্তু যদি বাস্তবে পরীক্ষা
করে যদি দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের মিলিত ভর আর কার্বন আর অক্সিজেনের যে মিলিত ভর সেটা সমান, বোঝা গেল? এই যে তাহলে কীভাবে পরীক্ষালব্ধ ফলাফল থেকে কী জানা গেল? তাহলে পরীক্ষালব্ধ ফলাফল থেকে জানা গেল যে পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা কী জানতে পারলাম? যে কার্বন আর অক্সিজেনের মোট ভর, ঠিক আছে, কার্বন অক্সিজেন মোট ভর কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডের মোট ভরের সঙ্গে কি হচ্ছে? সমান হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে কি হচ্ছে? দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের ভর, ঠিক আছে তো, লেস, সামান্য লেস, ইজ লেস দেন কার্বন আর অক্সিজেনের মোট ভরের সঙ্গে কি হচ্ছে? এর পেছনে যুক্তি কি হলো? এর পেছনে যুক্তি হচ্ছে এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তাপ উৎপন্ন হচ্ছে। এর পেছনে যুক্তি দেওয়া হলো যে যেহেতু এই বিক্রিয়ায় কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়েছে, তাই কার্বন ডাইঅক্সাইডের ভর কার্বন আর অক্সিজেনের মোট ভরের সঙ্গে কি হচ্ছে? বোঝা গেল? এই রিলেটেড আমরা ব্যাখ্যাটা কোথায় পাবো? আইনস্টাইনের আপেক্ষিকতা পাবো। ঠিক আছে? আইনস্টাইন ঠিক আছে, আইনস্টাইনের আপেক্ষিকতা পাবে। আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ তত্ত্ব, ওখানে উনি কি বললেন? উনি বললেন যে ভর আর শক্তি হচ্ছে রূপান্তর। ভরকে যেমন শক্তিতে রূপান্তর করা যায়, শক্তিকেও সেরকম ভরে রূপান্তর করা যায়। তাহলে উনি কি বললেন? একটা পয়েন্ট, ভর ও শক্তি কি পরস্পর রূপান্তর হয়েছে। ভর আর শক্তি যদি পরস্পর রূপান্তরযোগ্য হয়, তাহলে যেমন ভরকে আমরা শক্তি রূপান্তর করতে পারি, সেরকম শক্তিকেও ভরে রূপান্তর করা যায়। যেমন যে বলা হলো যে যদি যখন কিছু পরিমাণ ভরের বিনাশ হয়, তাহলে তোমাকে ধরে নিতে হবে তার ঠিক তুল্যাঙ্ক পরিমাণ, সমতুল্যাঙ্ক পরিমাণ শক্তি সৃষ্টি হবে। কি দাঁড়ালো? যখন কিছু পরিমাণ, ঠিক আছে, ভরের বিনাশ ঘটে, তখন কি হয়? তুল্যাঙ্ক পরিমাণে শক্তির কি হয়? সৃষ্টি হয়। এটা বলা হয়েছে। আর কি বলা হলো? যে ভরের বিনাশ হলে শক্তি উৎপন্ন হয়। এই যে এখানে যেমন, তো কার্বন ডাইঅক্সাইড মোট ভরের কার্বন মনোক্সাইড ভর কম, তার মানে যতটুকু ভর কমলো সেই ভরটা কি হলো? শক্তিতে রূপান্তর হয়ে গেল। বোঝা হলো তো? আবার বলা হলো যে শক্তির গ্রহণ হয়, তাপ শোষণ বিক্রিয়া যেটা, অনেক বিক্রিয়া কি হয়? তাপ উৎপন্ন হয়। তাহলে বুঝে নিতে হবে তাপ উৎপন্ন হওয়া মানে বিক্রিয়ক থেকে যখন বিক্রিয়িত পদার্থ হবে, তো বিক্রিয়িত পদার্থের ভর কী হবে? বিক্রিয়ক পদার্থ ভর থেকে কম হবে, অর্থাৎ ভর কমে গেল। তাহলে সেই যতটুকু ভর কমলো সেটা তাপে রূপান্তর হলো। আর অনেক বিক্রিয়া হয় তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ তাপ শোষণ করে। তাপ শোষণ করা মানেই হচ্ছে বুঝতে হবে যে বিক্রিয়ক তাপ শোষণ করলো, যখন বিক্রিয়িত পদার্থ হলো, তখন বিক্রিয়িত পদার্থের ভর বিক্রিয়ক পদার্থের ভরের থেকে কী হয়? বেশি। তো যখন কোনো বস্তু শক্তি গ্রহণ করে, তখন বস্তুটির ভর তুল্যাঙ্ক
তুল্যাঙ্ক পরিমাণে কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো তাহলে তুল্যাঙ্ক পরিমাণে কি হবে, বৃদ্ধি পাবে, এটাই বলা হবে। এটা মনে রাখবে, সব কনসেপচুয়াল। তাহলে ভর যদি কমে যায় তার মানে সেটা শক্তিতে রূপান্তরিত হয়েছে, আর ভর যদি বেড়ে যায়, বিক্রিয়ক থেকে বিক্রিয়তা হতে ভর সমান, তার মানে বুঝে নিতে হবে যে সে শক্তি শোষণ করেছে। হয়েছে। এই রিলেটেড উনি একটা সমীকরণ দেন। উনি বললেন যে এম ধরনের একটা ভর, উনি বললেন যে এম ভরের পদার্থকে যদি আমরা সম্পূর্ণ বিনাশ করে যদি শক্তিতে রূপান্তর করি, সেই শক্তিকে উনি ধরলেন ই। তো সেই ই আর এম এর মধ্যে সম্পর্ক উনি বার করলেন ই ইকুয়াল টু এম স্কয়ার। ঠিক আছে, তো উনি বললেন এম ভরের পদার্থের সম্পূর্ণ বিনাশ ঘটলে ই পরিমাণ শক্তির সৃষ্টি হয়। এম ভরের কোনো পদার্থের বিনাশ ঘটলে ই পরিমাণ শক্তি উৎপন্ন হয়, মানে লক্ষ্য করবো। হ্যাঁ, তাহলে ভর আর শক্তির মধ্যে যে সম্পর্ক, রূপান্তরজনিত যে সম্পর্ক, তবে ভর ও শক্তির, ঠিক আছে, ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর জনিত সম্পর্কিত, ঠিক আছে, আইনস্টাইনের যে সমীকরণ হলো সমীকরণটি হলো কি হলো, এটা মনে রাখবে, ই ইকুয়াল টু এম সি স্কয়ার। সিটা কি, সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাই তো, সিটা কি, সি হচ্ছে তোমার শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এর মান যদি হয়, তাহলে একটা হচ্ছে সিজিএসে 3 × 10 সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই হচ্ছে সম্পর্ক, বোঝা গেল তো? এবার দেখো, ধরে নাও 1 গ্রাম ভরকে আমরা শক্তি উৎপন্ন করবো, দেখবো যে কত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো কি দেখবো, 1 গ্রাম ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি, তাহলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তি কত হবে, মানে উৎপন্ন শক্তি বলতে তাপ শক্তি। হ্যাঁ, শক্তি কেমন লেগে গেছে গো, তো তাপ শক্তির জন্য ই ফর্মুলায় এম এর জায়গায় এক বসাবো, আর সি এর জায়গায় যদি সিজিএসে বার করি 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড বসাবো। তাহলে বসাও 1 × 3 × 10⁻10, এটা বর্গ করতে হবে। দেখো তো, সি এর জায়গায় মানটা বসালে কত হবে, বর্গ করতে হবে। বর্গ করলে আলটিমেটলি কী দাঁড়ালো, 9 × 10⁻, ঠিক আছে, 20। আর শক্তি সিজিএস হলে আর, এবার এসআই যদি জুলে নিয়ে যাই, তাহলে 1 জুল মানে 10⁻7 আর্কস, তার 10⁻7 দিয়ে ভাগ করবো, তাহলে কত দাঁড়াবে, 9 × 10⁻13 জুল। তাহলে বুঝতেই পারছো, 1 গ্রাম ভর শক্তিকে যদি রূপান্তর করা হয়, তাহলে 9 × 10⁻13 জুল শক্তি কী হবে, উৎপন্ন হবে। ক্লিয়ার হলো? এটা লিখে দিই, যেহেতু 1 জুল হচ্ছে তোমার 10⁻7 হলো। এবার উল্টো জিনিস করবো, ধরো না, এবার আমরা এখানে ভরকে যেমন শক্তি রূপান্তর করছি, আমরা একটা শক্তির পরিমাণ ধরবো, সেটাকে আমরা ভর রূপান্তর করবো। ঠিক আছে, যেমন এটা আমরা এসআই দেবো, যেমন ধরো বলছি 1 কিলো জুল পরিমাণ শক্তি, 1 কিলো জুল মানে কত, 1000 জুল।
এই 1000 জুল পরিমাণ, ঠিক আছে, শক্তিকে আমরা কি করব, শক্তি থেকে আমরা ভর উৎপন্ন করবো। হ্যাঁ, 1000 পরিমাণ শক্তি উৎপন্ন হলে শক্তি উৎপন্ন করবো। এবার দেখবো যে 1000 জুল যদি শক্তি উৎপন্ন করতে হয় তাহলে কত ভর লাগবে। হ্যাঁ, শক্তি উৎপন্ন হলে, ঠিক আছে, ভরের ঘাটতি হবে, ভরের ঘাটতি হবে। কত হবে? ই এর মান বলে দিয়েছে, এম এর মান বার করতে হবে। তাহলে এম ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো, আগের সমীকরণ অনুযায়ী এম ইকুয়াল লিখতে পারি, সিটাকে নিচে নেমে আসবো, সি স্কোয়ারকে, তাহলে কি লিখতে পারি, ই বাই সি স্কোয়ার। ই জায়গায় বসাও 1000 জুল, সিটাকে তুমি কি করবে, আরে জুল আছে না, তাহলে এটা আসবে 10⁸ এসআই তো বললাম না, কিলো জুল করছি তো 3×10⁸, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ারে আসে। এবার করো, দিয়ে কাটাকাটি করে যেটা আসছে সেটা হচ্ছে তোমার 1.11 ইন্টু 10⁻⁻14 কেজি। এটা যদি গ্রামে করি তাহলে 10⁻³ দিয়ে ভাগ করতে হবে, তাহলে আছে 1.11 ইন্টু 10⁻⁻11 গ্রাম। দেখো এখানে বুঝতে পারছো 1000 জুল শক্তি কিন্তু কম না কিন্তু। হ্যাঁ, তাহলে 1000 জুল পরিমাণ শক্তি উৎপন্ন করতে গেলে ভরের বিন্যাসক দেখো 1.11 ইন্টু 10⁻⁻11 গ্রাম, মানে খুবই কম, ঠিক আছে, যেটা বাস্তবে প্রায় অসম্ভব, মানে যেটাকে আমরা চোখে ধরতেই পারবো না। এই জন্য কী করা হয়, আমরা যখন রাসায়নিক বিক্রিয়ায়, যখন রাসায়নিক সমীকরণ থেকে রাসায়নিক বিক্রিয়ায় গণনা করি, ভরের গণনা করি না, তখন এই পরিবর্তনকে আমরা ধরি না। ঠিক আছে তো, ঠিক আছে, আমরা মানে অর্থাৎ রাসায়নিক গণনার সময় আমাদের যে তাপ শোষণ হলো, তাপগুলো উৎপন্ন হলো, সেটা আমরা কিন্তু উপেক্ষা করে যাই, মানে এতটাই নেগলিজিবল। ঠিক আছে, মানে নর্মাল রাসায়নিক বিক্রিয়ায় মানে খুব কম পরিমাণ ভর কী হয়, তাপ শক্তি রূপান্তরিত হয়, যেটাকে আমরা নর্মালি ধরতে পারি না। ঠিক আছে তো, এগুলো হচ্ছে উচ্চ শক্তির প্রক্রিয়ার ক্ষেত্রে। উচ্চ শক্তি মানে যেমন হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া, তেজস্ক্রিয় টাইপ বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কিন্তু ভর আর শক্তি দুটোকে উপেক্ষা করলে চলবে না। কিন্তু নর্মাল যে আমরা রাসায়নিক বিক্রিয়া বলছি, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এইটুকু মান উপেক্ষা করা যায়। ঠিক আছে না, মানে এতটাই নেগলিজিবল। এই যে তাহলে আমরা কি বুঝলাম, যে রাসায়নিক পরিবর্তনে, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তনে ভরের পরিমাপযোগ্য পরিবর্তন হচ্ছে কি ঘটে, ধরবো না। হ্যাঁ, এতটাই নেগলিজিবল। ঠিক আছে তো, অর্থাৎ আমরা নর্মাল আমরা যে রাসায়নিক গণনা করি সেখানে আমরা যে কী তাপ উৎপন্ন হলো, কী তাপ শোষণ হলো, হ্যাঁ, এগুলো আমরা ধরবো না। ঠিক আছে, কিন্তু কিন্তু ঠিক আছে, যদি উচ্চ শক্তির প্রক্রিয়া, যেমন হচ্ছে তোমার পারমাণবিক বোম বা নিউক্লিয়ার রিয়াকশান, হ্যাঁ, বা যেটা নিউক্লিয়ার রিয়াক্টরে হয়, উচ্চ শক্তি প্রক্রিয়ায় আমরা কিন্তু ভরকে আমরা উপেক্ষা করতে পারবো না, শক্তিকে আমরা উপেক্ষা করতে পারবো না। ভরকে উপেক্ষা করতে পারবো না, আমরা শক্তিকে উপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, দুটোকে মিলিয়ে এক নতুন সূত্র তৈরি হবে, ভরের নিত্যতা সূত্র ও শক্তির নিত্যতা সূত্র কি হবে, সম্মিলিতভাবে, সম্মিলিতভাবে, ঠিক আছে, কি হবে, তৈরি হবে। ঠিক আছে, তৈরি হবে। তৈরি হবে, তৈরি হবে। 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 তৈরি হবে।
সংরক্ষিত হয়। মানে কি দাঁড়ালো, এবার যখন ভরের সংরক্ষণ সূত্র পড়ছিলাম, এবার আমরা কি করবো, ভরের সঙ্গে শক্তিও যোগ করে দেবো। তখন কি দাঁড়াবে, ভর ও শক্তির সম্মিলিত দ্রুত সূত্র। কি দাঁড়াবে, ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা। এই যে ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র। কি লিখব, কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে, আরও খেয়াল করবা, রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে, ঠিক আছে, পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ কি বলা হলো, সব সময় সমান থাকে, সর্বদা সমান থাকে। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর ও শক্তি, এগুলো বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর ও শক্তি। ঠিক আছে, অর্থাৎ কি দাঁড়ালো, মহাবিশ্বের, ঠিক আছে, ভর ও শক্তির মোট পরিমাণ, ভর ও শক্তির মোট পরিমাণ, দেখো মহাবিশ্বের ভর শক্তির মোট পরিমাণ কি হবে, ধ্রুবক হবে ও অপরিবর্তনীয়। হলো, এখন থাকলো, নেক্সট ভিডিওতে আমরা ওজন ভিত্তিক রাসায়নিক গণনা আলোচনা করবো। ঠিক আছে।